আমি কখন ডাক্তারের কাছে পৌঁছবো? আমার এতেও আমার কন্ট্রোল হচ্ছে না। আপনার ডায়াবেটিস কন্ট্রোল না হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমেই আমি বলি, আপনার ডায়াবেটিস ডিটেক্টেড হলে প্রথমেই আপনি ডাক্তারের কাছে যান। আচ্ছা, আচ্ছা। এই ভিডিওটা শুনে প্রথমেই ডায়েট এক্সারসাইজ শুরু করবেন না। আপনি করুন, কিন্তু একজন ডাক্তারের কাছে যান। সেই ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা করে দেখবেন আরো কিছু প্রবলেম আছে কিনা। আপনার ডায়াবেটিসের জন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, তার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হলে করতে হবে, এবং হুম, আপনার ব্লাড প্রেশার কেমন আছে সেটা দেখতে হবে। আপনার অন্য কোনো সিম্পটম আছে কিনা ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন, যেগুলো আপনার কার্ডিওভাস্কুলার ফাংশনকে হুম। খারাপ করছে বা হার্ট বা রক্তবাহগুলোকে এফেক্ট করছে, সেটা একটা ডাক্তার ছাড়া আপনি বুঝতে পারবেন না। ডাক্তাররা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, কিছু আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করতে দেবেন। তার মাধ্যমে জানার চেষ্টা করতে হবে যে আপনার ডায়াবেটিস রিলেটেড কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। মানে অদূর ভবিষ্যতে কোনো রকম জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আপনার শরীরের মধ্যে। ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ। এই ক্রনিক অসুখ মানে আপনাকে ডায়াবেটিস হলে খুব কম সংখ্যক লোক সেটাকে রিভার্স করতে পারেন, বাকিরা পারেন না, সেটাকে বয়ে নিয়ে চলতে হয়। ডায়াবেটিসের কিওর এখনো সারা পৃথিবীতে আসেনি। ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ বলেই আপনাকে সবসময় একজন চিকিৎসকের নজরে থাকতে হবে, এবং আপনি যে চিকিৎসকের সঙ্গে কমফোর্টেবল, যার কাছে যেতে আপনি অভ্যস্ত, যাকে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, সেই চিকিৎসকের কাছে থাকবেন আর তার আন্ডারে থাকবেন। তিনি আপনাকে কোন সময়ে একটা নির্দিষ্ট সময় অন্তর, অন্তর কিছু পরীক্ষা করতে দেবেন, নির্দিষ্ট সময় অন্তর, অন্তর আপনাকে শারীরিক পরীক্ষা করে দেখবেন কোন রকম অসুবিধা তৈরি হচ্ছে কিনা, আপনাকে কিছু গাইডলাইন দেবেন। যেমন খুব সাধারণ জিনিস যে ডায়াবেটিসে আমাদের ডায়াবেটিক ফুট আলসার হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পায়ের স্বাস্থ্য ঠিক হচ্ছে কিনা, সেখানে ঘা হচ্ছে কিনা, ইনফেক্টেড হচ্ছে কিনা। তাহলে পা চেক আপ তো করতে হবে। তাহলে নিজের পাকে নিজেকেই প্রত্যেকদিন দেখতে হবে পায়ের তলায় যে কোনো রকম কাটা, ফাটা, কালার চেঞ্জ, ক্যালাচ ফরমেশন এগুলো হচ্ছে কিনা। ডায়াবেটিস অসুখ আপনি নিজে একা ম্যানেজ করার মতো আপনার এক্সপেরিয়েন্স নাও থাকতে পারে। আপনি তো ডাক্তার নন। না। তাহলে আপনার ডায়াবেটিস ম্যানেজ করার এক্সপেরিয়েন্স নেই। আপনি হয়তো অনেক ভিডিও শুনেছেন ডায়াবেটিস রিলেটেড। সেটা শুনে আপনার মনে হয়েছে আপনি ডায়াবেটিস সম্বন্ধে অনেক জ্ঞান আহরণ করেছেন। কিন্তু এই জ্ঞানটাও যথেষ্ট নয় একজন ডায়াবেটিক পেশেন্ট হ্যান্ডেল করার জন্য। এর জন্য লাগে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স লাগে। মানে পেশেন্টকে চিকিৎসা করার অভিজ্ঞতা লাগে। পেশেন্টের জটিলতা চিকিৎসা করার অভিজ্ঞতা লাগে। পেশেন্টের বিভিন্ন রকম আর্থ-সামাজিক পেশেন্ট ঘাঁটার অভিজ্ঞতা লাগে। সেটা আপনার যেহেতু নেই বা সেটা ভিডিও শুনে সেটা তৈরি হওয়া সম্ভব নয়। সেই জন্য ডায়াবেটিস ডিটেকশনের পরে আপনার নিকটবর্তী কোনো একজন ফিজিশিয়ানের আন্ডারে যান, যিনি আপনাকে একটা মোটামুটি ডায়াবেটিসের চিকিৎসার গাইডলাইন দেবেন, আপনাকে একটা ডায়েটারি গাইডলাইন দেবেন, আপনাকে এক্সারসাইজ কিভাবে করতে হবে সেটা বলবেন। সেই চিকিৎসক আপনার শরীরে কোনো রকম জটিলতা তৈরি হচ্ছে কিনা সেই চিকিৎসকের কাছে গিয়ে বলবেন। অনেক সময় আপনি যদি চিকিৎসকের সঙ্গে মেন্টাল আপনার ম্যাচিং না হয়, আপনি কমফোর্টেবল না হন, ডায়াবেটিসের এমন কোনো কমপ্লিকেশন আছে, এমন কিছু কমপ্লিকেশন আছে যেগুলো আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবেন বলতেই না। পারবেন না। যেমন সেক্সুয়াল ডিসফাংশন কিছু হয় যেগুলো ডায়াবেটিসে খুব কমন। আপনি গিয়ে বলতেই পারবেন না, নতুন ডাক্তারের কাছে গিয়ে আমতা, আমতা করবেন। ফলে বা আপনার ডাক্তারকে যে মানে আমার কেবিনে সবসময় একজন মহিলা অ্যাটেন্ডেন্ট থাকেন। একজন পুরুষ মানুষ এলেন হয়তো। তিনি তার সামনে বলতে নাও পারেন যে আমার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। কিন্তু তার সঙ্গে যদি আমার পরিচিতি থাকে তিনি বলবেন যে ডাক্তারবাবু যিনি বসে আছেন ওনাকে একটু নিচে যেতে বলুন, আমার কিছু কথা বলার আছে। সেটা বললে কমফোর্টেবলি পেশেন্টরা বলতে পারবেন এবং তার একদম। চিকিৎসার ব্যবস্থা করা যাবে। এছাড়া ব্যালানাইটিসও একটা সমস্যা আছে। হ্যাঁ, খুবই ফাঙ্গাল ব্যালোনাইটিস, ব্যাকটেরিয়াল ব্যালোনাইটিস খুব কমন। ফিমেলদের তো মানে ড্রাইনেস অফ ভ্যাজানা হয়, ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস হয়, তার ডিসপেরিউনিয়া হতে পারে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পেন হতে পারে, যেমন ড্রাইনেস হয়ে যায় যেহেতু। সেই জন্য খুব কমফোর্টেবল একটা সিচুয়েশন দরকার, আর আপনার সঙ্গে আপনার ডাক্তারের একটা যোগসূত্র থাকা দরকার। মেন্টাল ম্যাচিং যেটা আমরা বলি সেটা থাকা দরকার, নাহলে আপনি ঠিক খোলামেলা আলোচনা করতে পারবেন না। ডাক্তারের কাছে এমনিতে খুব কম সময় থাকে একটা পেশেন্ট দেখার জন্য, অনেকে অপেক্ষা করেন। সুতরাং এই অল্প সময়ের মধ্যেই আপনাকে আপনার প্রবলেমগুলো সবটা বলতে হবে এবং ডাক্তারকে সেটা শুনে নিতে হবে, নোট করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সুতরাং যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারকে দীর্ঘ সময় দেখানোই ভালো, রাদার দ্যান চেঞ্জিং দ্য ডক্টরস। বারবার এই ডাক্তারের কাছে একবার দেখালেন, ও ঠিক আছে ইনি তো এর কাছে দেখে নিলাম, তাহলে আরেকজন ডাক্তারের কাছে যাই, তিনি বোধহয় আরো কিছু এক্সট্রা বলবেন, নতুন কিছু বলবেন। তাতে কোনোবারেই কোনো জায়গাতে আপনার চিকিৎসাটা সম্পূর্ণ হচ্ছে না, ভালোভাবে হচ্ছে না। সেই জন্য একজন ডাক্তারের কাছে স্টিক করে থাকা দরকার এবং তারই চিকিৎসা নেওয়া দরকার। যাতে মানে আপনারও যখন কোনো সমস্যা হবে আপনিও যেন শেয়ার করতে পারেন, এবং যে সমস্যাটা আর কি তৈরি হচ্ছে তিনিও যেন তার সমাধানটা দ্রুত দিতে পারেন। কারণ একজন ডাক্তারবাবুর কাছে সেই এক্সপিরিয়েন্সটা আছে। কারণ আপনি যেটা বললেন বিভিন্ন আর্থসামাজিক স্তরের মানুষ মানে মানুষদের তিনি চিকিৎসা করেছেন। কার কি সমস্যা হতে পারে সেগুলো তিনি সবথেকেই ভালো জানবেন। আচ্ছা, এবার একটা কথা হচ্ছিল যে আহ, আহ,
ডায়াবেটিস যদি হয় তাহলে একটা সময় একটা মারাত্মক আকার ধারণ করতে পারে। মানে আমি জানতে চাইছি যে ডায়াবেটিস যদি হয় এবং আমি যদি চিকিৎসা সেভাবে না করি তাহলে আমার কি কি সমস্যা হতে পারে এবং সে সমস্যা কত গুরুতর হতে পারে? একটু আগে আমি বলছিলাম যে ডায়াবেটিসের কোনো লক্ষণ নাও থাকতে পারে। হুম হুম তাহলে হুম যে ডায়াবেটিসের কোনো লক্ষণ নেই তাহলে চিকিৎসার কি প্রয়োজন আছে, অনেকের তো হুম হুম এটা হুম মনে হুম হতে হুম পারে। হুম হুম আসলে কি হয় যে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া মানে অনেকদিন ধরে রক্তের মধ্যে শর্করার হুম হুম পরিমাণ হুম বেশি, হুম সেটা বডিতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে হুম এবং হুম ফ্রি র্যাডিক্যালস তৈরি করে, হুম এবং সেই ফ্রি র্যাডিক্যাল অক্সিডেটিভ স্ট্রেস এটা একটা ইনফ্লামেশন তৈরি করে, বডিতে একটা প্রদাহ। হুম তার জন্য আমাদের রক্ত বাহুগুলোকে খারাপ করতে শুরু করে। মেজরিটি যে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস গুলো হয়, যেগুলো মেনলি হয় রক্ত বাহু এবং নার্ভ খারাপ হওয়ার জন্য। নার্ভও খারাপ হয় কিন্তু এই কিছুটা রক্তবাহের জন্য, কারণ নার্ভের মধ্যে পুষ্টি তো এই রক্তবাহের মাধ্যমেই যায়, তার জন্য রক্তবাহগুলো মেনলি খারাপ হলে নার্ভ খারাপ হয়। কিডনির মধ্যে রক্তবাহ মানে গ্লোমেরুলাস খারাপ হলে কিডনি খারাপ হয়। চোখের মধ্যে রক্তবাহ রেটিনোপ্যাথি হয় রক্তবাহের ডিসফাংশনের জন্য। হার্টের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ বিকজ অফ ডায়াবেটিস, সেটা হয় হচ্ছে ব্লাড ভেসেলসের প্রবলেমের হুম জন্য। হুম পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, পায়ে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে না, ডায়াবেটিসের রক্তবাহের প্রবলেম। এই ডায়াবেটিস, এই ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া যেটা করে হচ্ছে রক্তবাহগুলো স্বাস্থ্য খারাপ করে, সিভিয়ার এন্ডোথেলিয়াল ডিসফাংশন তৈরি করে। এবার এন্ডোথেলিয়াম রক্তবাহ তো আমাদের একদম মাথা থেকে শুরু করে পা অবধি, এক্স্যাক্টলি, মানে যে কোনো জায়গায় আমাদের। তার জন্য হুম ডায়াবেটিসের স্ট্রোক হওয়ার সম্ভাবনা তো বেশি, হুম ডায়াবেটিসে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, ডায়াবেটিসে গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা বেশি, পায়ের রক্তবাহ বন্ধ হয়ে গিয়ে ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গিয়ে গ্যাংগ্রিন হতে পারে, সেই তার জন্য থেকে হাত পাও বাদ চলে যেতে বাদ পারে। চলে যেতে পারে। ডায়াবেটিস হলে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে। তা বলে কি চিকিৎসা করলেই কি আপনি কমপ্লিকেশন এড়াতে পারবেন? অনেক ক্ষেত্রে এড়াতে নাও পারেন, কিন্তু ডায়াবেটিস চিকিৎসা না করলে আপনার কমপ্লিকেশন হবে, এটা 100%। ডায়াবেটিস চিকিৎসা প্রপারলি হলে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কমবে, কমপ্লিকেশন হওয়াটা পিছিয়ে যাবে। হুম। যেটা কম বয়সে হতো ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে, সেটা অনেক বেশি বয়সে হবে। প্লাস আপনার আর্থ সামাজিক কিছু বেনিফিটস আছে। আপনি যদি কমপ্লিকেশনে বেড রিডেন হয়ে গেলেন, বাড়িতে বসে গেলেন, তাহলে তো আপনার ইনকাম হলো না, কাজের জায়গায় যেতে পারলেন না। একদমই তাই। প্লাস আপনার কমপ্লিকেশন যত হবে চিকিৎসার খরচ বাড়বে, তাহলে আর্থ সামাজিক একটা ক্ষতি হতে পারে ডায়াবেটিস ভালো করে চিকিৎসা না করলে এবং সুগার লেভেল ভালো করে কন্ট্রোল না করলে। মানে সত্যি তো, মানে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার বাড়ির লোক তো পরিবারকে কে দেখবে কে বলুন তো? দেখবে? রোজগার তো করতেই হবে। মানে আগে থেকেই আপনি সতর্ক হয়ে যান, মানে ওই দিনটার জন্য অপেক্ষা করতে হবে না যে আপনার পায়ে গ্যাংগ্রিন হয়ে যাবে, আপনার চোখে ক্যাটারাক্ট হবে। তো অতদিন অপেক্ষা করার দরকার নেই। আপনাদের যদি মনে হয় যে না, আপনাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনি ওভারওয়েট, আপনার পিসিওএস আছে, তাহলে অবশ্যই একবার রক্ত পরীক্ষা করিয়ে নিন। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ডায়াবেটিসের যে বিষয়টা, এই বিষয়টা তো মোটামুটি আমরা সব কম বেশি জানি। তো এর মধ্যে সবথেকে বড় মিথ বা সবথেকে বড় ভুল ধারণা কোনটা? চিনি খেলে ডায়াবেটিস হয় আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এরকম কোনো প্রুভেন কিছু নেই না, যে যাদের ডায়াবেটিস হবে না তাদের চিনি খেলে ডায়াবেটিস হবে না। মানে আহ, তার জন্য অনেক কিছু ফ্যাক্টর থাকতে হবে। আহ, আপনার জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকতে হবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে হবে, আপনার ইনঅ্যাক্টিভিটি হতে পারে, ডায়েট ব্যাড হতে হবে, অ্যালকোহল কনজাম্পশন, বাড়িতে ওই মানে শরীরের মধ্যে পিসিওএস থাকতে হবে, বা ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বা গর্ভের মধ্যে যখন ছিল তখন জেস্টেশনাল ডায়াবেটিস ইত্যাদি, এগুলো থাকতে হবে। অনেকে বলেন যে এই চিনি খাস না ডায়াবেটিস হয়ে যাবে, আসলে এরকম অনেক মানুষ আছেন তারা সারাদিনে 5-6 বার চিনি খান বিভিন্ন ভাবে। আমার মায়ের কথাই আমি বলছি, আমার মা সপ্তাহে 500 গ্রামের মতো চিনি খেয়ে নেন। হ্যাঁ? হ্যাঁ, বেশি হবে। শরবত খাচ্ছেন কখনো চিনি গুলে, চায়ের মধ্যে 3 চামচ চিনি খান। আমার মায়ের, আসলে আমার দিদা ডায়াবেটিক, আমার দাদু ডায়াবেটিক নন, এবং আমার দিদা মারা গেছেন 87-এ, আর দাদু এখনো জীবিত। দাদু 93-94 ইয়ার্স ওল্ড। আচ্ছা। তো জেনেটিক্যালি মা বলতে হয় কিছুটা ব্লেসড। এবং শুধু তাই না, মায়ের ডায়াবেটিস নেই, সেই জন্য মা চিনি এখনো অব্দি খেয়ে যাচ্ছে, তার মায়ের কোনো অসুবিধা নেই, মায়ের ডায়াবেটিসও নেই, তাতে মা ভালোই চালিয়ে যাচ্ছে। কিন্তু এই চিনি খেয়ে যে ডায়াবেটিস হয় না, তার বড় প্রমাণ হচ্ছে আমার মা। কিন্তু ডায়াবেটিস হলে চিনি খেতে পারবে না, কারণ চিনি একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট, এটা সুগার স্পাইক বাড়িয়ে দেবে। তাহলে কি মিষ্টি ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবে না ইচ্ছা হলে? সে একটা শখে শীতকালে একটা নলেন গুড়ের সন্দেশ খেলেন, কিন্তু মানে সেটা একটা সবকিছু সীমিত একটা অভ্যাসের মধ্যে থাকতে হবে, সেটাকে তো আউট অফ কন্ট্রোল করলে হবে না। আচ্ছা, তো এবার অনুষ্ঠান শেষে যেটা জানতে চাইবো যে নতুন প্রজন্ম যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? 5টা জিনিস আমি তাদের জন্য বলতে চাই।
আমি সবার জন্যই বলি, হুম, কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, রিস্ক ফ্যাক্টরস আছে, তাদের হুম, 5টা জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে অ্যালকোহল থেকে দূরে থাকুন। 2 নম্বর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। আমি বুঝতে পারছি আপনারা ভীষণ ব্যস্ত, কাজ হুম, করতে হয়, অনেকে লেট নাইট কাজ করতে হুম, হচ্ছে, অনেকে কাজের ডিউরেশন অনেক হুম, বেশি, সকাল 8টায় ঢুকছেন, রাত্রিবেলা অফিস থেকে বেরোচ্ছেন 11টায়। কিন্তু তার মাঝে চেষ্টা করুন সারাদিনে অন্তত 40-45 মিনিট কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে ঢুকতে। অফিসে থাকলে সেখানেও অন্তত ওয়াক করার একটা টাইম বার করুন। একবারে পাচ্ছি না, 2 বার 3 বারে করুন। যে 0.5 ঘন্টা ডাক্তার হাঁটতে বলেছে, ঠিক আছে একবারে 0.5 ঘন্টা বার করতে পারছি না, 10 মিনিট করে 3 বার ব্রিস্ক ওয়াক করুন। তাহলে 0.5 ঘন্টা হয়ে হুম, যাবে। হুম, হুম, 3 নম্বর, রেগুলার ডায়েটটা যেন ব্যালেন্স ডায়েট হয়। আপনি ওই বাইরের ওই পিজ্জা, পাস্তা, নুডলস, বার্গার, পেস্ট্রি, কেক এইসব খেয়ে না বেশি দিন আপনি টানতে পারবেন না। কারণ ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ তো। 4 নম্বর হচ্ছে আপনার স্লিপ এনশিওর করুন। আপনার ঘুমের সময়টা নিশ্চিত করুন। আপনি যাই কাজ করুন না কেন, আপনি যতই ব্যস্ত হন না কেন, বডির বায়োলজিক্যাল ক্লক মানবে না কিন্তু আপনি যদি কম ঘুমিয়ে দিন কাটান। আপনাকে 7 ঘন্টা মিনিমাম ঘুমোতেই হবে। 8 ঘন্টা ঘুমোলে সবচেয়ে ভালো। 8 ঘন্টা ঘুমানো অনেকের পক্ষে সম্ভবপর হয় না। সেটা 7 ঘন্টা ঘুমোতেই হবে। কারণ 7 ঘন্টা ঘুমটা ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ। মানে খুবই গুরুত্বপূর্ণ আরকি। আর 5 নম্বর টিপস হচ্ছে রেগুলার পরীক্ষা করুন যে আপনার ডায়াবেটিস আছে কিনা। কোনো এক দৈববাণী আর কোনো এক বন্ধু কানে, কানে এসে আপনাকে বলে দেবেন আপনার ডায়াবেটিস হয়েছে। আপনি পরীক্ষা করলে, টেস্ট করলেই তবে আপনি জানতে পারবেন আপনার ডায়াবেটিস হয়েছে। এই 5টা টিপস আমার নিউ জেনারেশন যারা হাইলি প্রিডিসপোজড ফর ডায়াবেটিস, মানে ফ্যামিলি হিস্ট্রি আছে, অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে, তাদের জন্য আমার রইল। থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য।